আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন হোসেন, সহকারী শিক্ষক, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। আজকের অনলাইন ক্লাসে সবাইকে সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ তোমাদের ক্লাস 7 এর ম্যাথমেটিক্সের একটা ক্লাস নিব। তোমাদের অনুপাত এবং সমানুপাত এই অধ্যায়ে আমরা কিছু অঙ্ক দেখানো হয়েছিল, তোমাদের এই অধ্যায়ে কিছু অঙ্ক দেখাবো। তাহলে আমরা যাদের বই আছে তাহলে আমরা আমাদের বই বের করি। 2.1 অনুপাত এবং সমানুপাত, পৃষ্ঠা নাম্বার 24। 2.1 পৃষ্ঠা নাম্বার 24। এখানে আমরা কিছু অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক করব। তাহলে আমি আবার বলছি 2.1 পৃষ্ঠা নাম্বার 24। এই পেজে আমরা কি করব, কিছু অঙ্ক করব। এখন এই অনুপাত সমানুপাত সম্পর্কে আমাদের ধারণা ছিল, আমি আরেকটু ধারণা অনুপাত করি। অনুপাত আছে একই জাতীয় দুটো রাশির সংযোগ, অর্থাৎ একই জাতীয় তার মানে আছে প্রথম একটা রাশি আর একটা দ্বিতীয় রাশি। এই দুটো রাশির ভিতরে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই আছে আমাদের অনুপাত। তাহলে কি বললাম, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে সম্পর্ক হবে সেই সম্পর্কটাই হচ্ছে আমাদের অনুপাত। এখন প্রথম রাশির মান যদি আমাদের 3 হয়, সবাই খেয়াল করো, দ্বিতীয় রাশির অনুপাত মানে রাশির মান যদি 4 হয়, তাহলে তাদের ভিতরে যে সম্পর্ক হবে এটা একটু, অর্থাৎ 3:4। এটা আছে অর্থাৎ 3:4। তার মানে অনুপাত চিহ্নকে এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অনুপাত চিহ্নটা কি, এটা অনুপাতের চিহ্ন। তাহলে এটা আছে কিসের চিহ্ন, অনুপাত, অনুপাতের চিহ্ন এটা। তাহলে আমরা যদি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা এভাবে অনুপাত নির্ণয় করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারো প্রথম রাশি সমান সমান দ্বিতীয় রাশি। সেই ক্ষেত্রে এই অনুপাতের ক্ষেত্রে এই প্রথম রাশি দ্বিতীয়, যদি আমরা মনে করি প্রথম রাশি 3 এবং দ্বিতীয় রাশি হচ্ছে 4, তাহলে তাদের অনুপাত হবে 3:4। এইভাবে আমরা কিছু সূত্র তোমাদের দেখানো হয়েছিল। এখন এই সূত্রের আলোকে আমাদের কিছু অঙ্ক করব। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, যদি 4টা রাশি হয় তাহলে আমরা অনুপাতগুলো কিভাবে নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন আমরা এভাবে আমরা যে কোনো অনুপাতের যদি 4টা রাশি দেয়া থাকে, 3টা রাশির মান দেওয়া থাকে, তাহলে এখানে মানটা বসিয়ে আমরা অনুপাতের মানটা নির্ণয় করতে পারবো। যেমন আমি মনে করি প্রথম রাশিটা আমাদের আছে 3 এবং দ্বিতীয় রাশিটা আছে আমাদের 2 এবং তৃতীয় রাশিটা আছে 4। এবং তাহলে পঞ্চম বা চতুর্থ রাশি কি, তাহলে চতুর্থ রাশি ইজ ইকুয়াল টু হোয়াট। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে মান বসাই, তাহলে এখানে মানটা আমরা নির্ণয় করতে পারবো এইভাবে, যে চতুর্থ রাশি সমান সমান চতুর্থ রাশি সমান সমান, যেহেতু আমাদের মনে আছে যে আমরা যখন বীজগণিতিক রাশি করছি তখন সমান সমানের এই পাশে যদি গুণ থাকে তাহলে আমাদের এই পাশে সাইড যখন চেঞ্জ করব তখন ভাগ হয়ে যাবে। যদি যোগ থাকে বিয়োগ, বিয়োগ যদি থাকে তাহলে যোগ, গুণ যদি থাকে ভাগ, ভাগ যদি থাকে তাহলে গুণ। তাহলে আমাদের 3 কি অবস্থায়, গুণ অবস্থা। তাহলে অবশ্যই এই পাশে যায় কি হবে, ভাগ, ভাগ মানে নিচে লেখা। তার মানে আমাদের চতুর্থ যে রাশিটা বের হবে, চতুর্থ রাশি কি হবে, 4 দুগুণে 8/3, তাহলে 8/3। এভাবে আমরা যে কোনো রাশির যদি মান দেয়া থাকে তাহলে আমরা যে কোনো রাশি নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা একই নিয়মে আরো কিছু রাশি যদি নির্ণয় করি, সবাই একটু খেয়াল করো, একই নিয়মে আমরা যদি আরো কিছু রাশি নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা আমাদের যে সূত্র ছিল, অর্থাৎ প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। সেই ক্ষেত্রে আমরা চতুর্থ রাশি
রাশি নির্ণয় করতেলাম। এভাবে যদি আরেকটা অঙ্ক আমরা করি, আমাদের প্রথম রাশির মান 4, দ্বিতীয় রাশির মান 8 এবং তৃতীয় রাশির মান 12, সেক্ষেত্রে আমাদের চতুর্থ রাশি আমরা নির্ণয় করছিলাম। এখন যদি না বলে আমরা বললাম যে চতুর্থ রাশির মান আছে 16, তাহলে তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু হোয়াট? আমি আবার বলি, আমাদের চারটা রাশি যদি ক্ষেত্রে তিনটা রাশির মান দেওয়া থাকে, তাহলে আমরা আরেকটা রাশির মান নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের প্রথম রাশির মান যদি 4 হয়, চতুর্থ রাশি যদি 16 হয় এবং দ্বিতীয় রাশি যদি 6 হয়, তাহলে তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু হোয়াট? এভাবে আমরা হোয়াট করে আমরা কি করতে পারবো, তাহলে আগের নিয়মে আমরা মানটা বসিয়ে, তাহলে আমাদের এটা একটা গুণ আর এটা আছে ভাগ, তাহলে আমরা এটা তাহলে হোয়াটের জায়গায় কত হবে? তৃতীয় রাশি। এখন তৃতীয় রাশিটা আমরা বাম পাশে নিয়ে আসবো, যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে 8 গুণ তৃতীয় রাশি সমান সমান 4 গুণ 16। সবাই একটু খেয়াল করো, আমরা সাইডটা চেঞ্জ করছি, ডান পাশেরটা বাম পাশে নিয়েছি, বাম পাশেরটা ডান পাশে নিয়েছি। যেহেতু আমাদের যে রাশিটা নির্ণয় করতে হবে সেটা আমাদের অবশ্যই বাম পাশে রাখতে হবে, সেই স্বার্থে আমরা কি করছি, এই তৃতীয় রাশিটা বাম পাশে রাখছি। এখন খেয়াল করো সবাই, আগের নিয়মে আমাদের বলা হয়েছিল যে যদি আমাদের এখানে গুণ থাকে তাহলে এই পাশে যায় কি হবে? ভাগ হবে। সেই ক্ষেত্রে আমরা 4 গুণ 16 ভাগ আছে কত করব? 8। তাহলে আমাদের তৃতীয় রাশির মান আমরা দেখে নির্ণয় করি। তাহলে 8 ওকে 8, 8 দুগুণে 16, তাহলে গুণ করলে কত? 4 দুগুণে কত হচ্ছে? 8। আমাদের এই হচ্ছে তৃতীয় রাশির মান কত হচ্ছে? 8। তার মানে আমরা যদি এভাবে যে কোনো অঙ্ক করলে সে রাশির মানটা আমরা নির্ণয় করতে পারবো। যে কোনো রাশি যদি দেয়া থাকে তিনটা রাশি, তাহলে চতুর্থ যে রাশিটা থাকবে সেই রাশিটার মান আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সূত্রটা সবাই লিখি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই সূত্রটা সবাই লিখে রাখেন। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। 2.1 সবাই 24 পৃষ্ঠা বের করি এবং 24 পৃষ্ঠার প্রাথমিক যে অঙ্কগুলো আছে তোমরা এগুলো করতে পারবে বাসায় বসে বসে। এখন আমরা অঙ্ক পর আমরা 5 নম্বর অঙ্কটা করব। কত নাম্বার? 5। সবাই একটু খেয়াল করি, 5 নম্বর অঙ্কটা আমরা পড়ি একটু। 5 নম্বরে বলা হয়েছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এর 25 কেজি চালের দাম কত? তাহলে আমাদের কত? 15 কেজি চালের দাম 600 টাকা, তাহলে 25 কেজি চালের দাম কত? 5 নম্বর অঙ্ক। তাহলে আমরা লিখতে পারবো যে 15 কেজি, আমরা এটা ঐকিক নিয়মেই করব। 15 কেজি চালের দাম 600 টাকা, অতএব তাহলে 1 কেজির দাম কত হবে? অবশ্যই ভাগ হবে, কম হবে। কম হলে কি করতে হবে? ভাগ। ভাগ মানে সেটা নিচে রাখতে হবে। 15, তাহলে 600 ভাগ 15, তাহলে ভাগ করার পরে আমাদের যা হবে, এখন আমাদের কত কেজি নির্ণয় করতে বলা হচ্ছে? 25 কেজি। তাহলে 25 কেজি চালের দাম 600 গুণ 25 ভাগ 15। এবারে খেয়াল করি, আমি আবার বলি 15 কেজি চালের দাম 600 টাকা, তাহলে 1 কেজির দাম কি হবে? কম হবে। কম হলে কি করতে হবে? 600 ভাগ 15। আবার 25 কেজি চালের দাম কি হবে? 600 গুণ 25 ভাগ 15। তাহলে আমরা যদি 15 দিয়ে কাটি, দেখো, তাহলে আমরা যদি 15 কে 15 4 15 60 শূন্য কত হলো? 40। এখন 40 দিয়ে এটা যদি আমরা গুণ করি, আগে শূন্য করতে শূন্য, 4 25 এ কত হয়? 100। তার মানে কত হচ্ছে? 1000 টাকা। তাহলে 25 কেজি চালের দাম কত? 1000 টাকা। এভাবে আমরা যে কোনো ঐকিক নিয়মে এভাবে যদি কোনো অনুপাতের ই থাকে, যে মনে করো যে 5 কেজি তেলের দাম 500 টাকা হলে 10 কেজি তেলের দাম কত, ঠিক আমরা একই নিয়মে করতে পারবো। যে 5 কেজি তেলের দাম মনে করো 500 টাকা, তাহলে 1 কেজির দাম কত? 500 ভাগ 100। ঠিক আছে, 500 ভাগ আছে 5, এরপরে 1 কেজির দাম বের হয়ে গেল। ঠিক তুমি যদি এখন 10 কেজি নির্ণয় করো তাহলে 10 দ্বারা গুণ করবা। এভাবে আমরা ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে 5 এর
সেম যে নিয়মে সেই অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। তাহলে সবাই অঙ্কটা তুলে নিই। তাহলে আমাদের উত্তর কত হলো? 1000 টাকা। এখন নেক্সট আমরা আরেকটা অঙ্ক করব 6 নাম্বার। তাহলে 6 নম্বরে বলা আছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? সবাই খেয়াল করো, এক সপ্তাহ মানে কত দিন? আমরা সবাই জানি কত দিন? 7 দিন। এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে এই লাইনটা আগে লিখে নিতে হবে যে আমরা জানি এক সপ্তাহ সময় সময় 7 দিন। এখন বলা হচ্ছে প্রতিদিন গার্মেন্টসে প্রতিদিন কতটা? দৈনিক মানে প্রতিদিন, দৈনিক মানে একদিন, মনে থাকবে দৈনিক বা প্রতিদিন মানে একদিন। এখন দৈনিক যদি 550টি করে শার্ট তৈরি হয় সেক্ষেত্রে এক সপ্তাহ কতটা শার্ট তৈরি হবে? সেক্ষেত্রে আমরা আগের নিয়মে লিখতে পারবো যে দৈনিক মানে কি? একদিনে। তাহলে আমরা লিখতে পারবো যে একদিনে শার্ট তৈরি হয় 550টি। অতএব কত দিনে? 7 দিনে। 7 দিনে শার্ট তৈরি হয়। কি করতে হবে? যেহেতু একদিনে কম তাহলে 7 দিনে কি হবে? বেশি হবে। বেশি হলে কি করতে হবে? গুণ। তার মানে আমরা 550 গুণ 7। সবাই খেয়াল করো, 550 গুণ 7। তাহলে আমরা করলে কত পাচ্ছি? তাহলে শূন্য করতে শূন্য, 5 7 35 এর 5, 5 7 35 আর 3 38। কত হলো? 3850। 3850টি শার্ট তৈরি করতে পারবো। 3850টি। আমি আবার খেয়াল করো, একদিনে শার্ট তৈরি হয় 550টি, তাহলে 7 দিনে কি হবে? অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ করতে হবে। তাহলে 550 গুণ 7 করলে কি হচ্ছে? 7 0 0, 5 7 35 এর 5 হাতে থাকে 3, 5 7 35 আর 3 38। তার মানে 3850টি শার্ট। তাহলে অঙ্কটা আমরা তুলে ফেলি। এরপরে নেক্সট আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা আমি পড়ি, সবাই শোনাও। সবাই এটা তুলে নাও। 7 নম্বর অঙ্ক বলা হচ্ছে কবি সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর এবং তিনি 4200 টাকা 3 পুত্রের তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিল। 3 পুত্রের বয়সের অনুপাতে ভাগ করে দিল, কে কত টাকা পাবে? তাহলে দেখো 3 পুত্রের বয়স দেওয়া হচ্ছে 5 বছর, 7 বছর এবং 9 বছর এবং বলা হচ্ছে 3 পুত্রকে মোট যদি 4200 টাকা দেয় তাহলে তার বয়সের অনুপাতে কে কত টাকা পাবে? আমরা খেয়াল করি এখানে অনুপাতের রিলেটেড যে অঙ্কগুলো আছে, তাহলে আমাদের 7 নাম্বার, তাহলে 3টা পুত্র, তাহলে 3 পুত্রের বয়সের অনুপাতটা আমরা নির্ণয় করতে পারি। কি কি দেওয়া আছে লিখি। 3 পুত্রের বয়সের অনুপাত কত লিখতে পারবো? তাহলে 5:7:9। এইটা বুঝতে করার সমস্যা আছে কি নাকি? 3 পুত্রের বয়সের অনুপাত 5:7:9, কারণ প্রথম পুত্রের বয়স 5 বছর, দ্বিতীয় পুত্রের বয়স 7 বছর এবং তৃতীয় পুত্রের বয়স 9 বছর। এখন বলা হচ্ছে যদি এই বয়স অনুসারে মোট 4200 টাকা ভাগ করে দেওয়া হয় তাহলে কে কত টাকা পাবে? তাহলে আমরা যে অনুপাত হয়েছে অনুপাত রাশিগুলোর যোগফল আমরা নির্ণয় করি। তাহলে লিখি অনুপাত রাশিগুলির যোগফল। হ্যাঁ, যোগফল কত হবে? যোগ করি, দেখো 5 যোগ 7 যোগ 9। তাহলে কি করলাম? 5 যোগ 7 যোগ 9। তাহলে আমরা যোগ করলে কত পাই? খেয়াল করো, 7 5 12, 12 আর আছে 9, কত হয়? 12 আর 9 21। কত হলো যোগফল? আমাদের 21। তাহলে আমি বলছি অনুপাত রাশিগুলির যোগফল 5 যোগ 7 যোগ 9 সমান সমান কত হলো যোগ করলে? 21।
তৃতীয় পুত্রের ক্ষেত্রে 9/21, সেক্ষেত্রে প্রথম পুত্র কত পাবে? 5/21 ইনটু যে টাকাটা দেবে মোট সেই টাকার অনুপাত। তাহলে আমরা লিখতে পারি প্রথম পুত্র পায় কত টাকা ছিল? 4200 টাকা। তাহলে আমরা যদি আগে অনুপাতটা লিখি অর্থাৎ 5/21 গুণ 4200 টাকা, তাহলে দেখা যাক কি হয়। 21 দুগুণে 42, 2 আর দুটো শূন্য, তাহলে আমরা যদি গুণ করি 5 দুগুণে 10 আর দুটো শূন্য, 1000 টাকা। কত হলো আমাদের? 1000 টাকা। তাহলে 1000 টাকা আমরা নিচে লিখি, যদি সমস্যা হয় বুঝতে আমরা এটা নিচে লিখি, তার মানে কত হচ্ছে জানি? 1000 টাকা। এখন ঠিক সেম ভাবে আমরা দ্বিতীয় পুত্র নির্ণয় করতে পারবো। তাহলে দ্বিতীয় পুত্র পাই কত হবে? এরা কত পাবে? 7/21। কত হবে? 7/21 গুণ 4200, এত টাকা। তাহলে আমরা কাটাকাটি করলে 21 দুগুণে 42, 2 0 0, তাহলে 7 দুগুণে কত? 14 আর দুটো শূন্য, কত হলো? 1400 টাকা। কত হলো? 1400। ঠিক একই ভাবে আমরা যদি তৃতীয় পুত্র কত পায় নির্ণয় করতে পারবো। তৃতীয় পুত্র পাই কত ছিল আমাদের? 9, তাহলে 9 ভাগ আছে 21 গুণ 4200, এত টাকা। তাহলে কাটাকাটি করলে কি হবে? 21 দুগুণে 42, 2 দুটো শূন্য, তাহলে 9 দুগুণে কত? 1800, দুটো শূন্য, তাহলে 1800 টাকা। তাহলে আমরা একই ভাবে কি বলতে পারবো? প্রথম পুত্র পাই 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাই 1400 টাকা এবং তৃতীয় পুত্র পাই 1800 অর্থাৎ 1800 টাকা। তাহলে আমরা যদি বলা হয় বয়স অনুসারে প্রত্যেক পুত্র কত টাকা পাবে? প্রথম পুত্র পায় 1000, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা এবং তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। এভাবে আমরা একই ধরনের অঙ্ক, আমরা দেখো 8 নম্বর অঙ্ক আছে, একই সেম নিয়মের অঙ্ক, তোমাদের এটা বাসায় থাকবে। সেম নিয়মের যে অঙ্কটা আছে সেটা আছে বাসায় থাকবে, তাহলে বাসা থেকে আমরা এটা অবশ্যই করে নিয়ে আসবো। অর্থাৎ এই যে সেম নিয়মের যে অঙ্কটা আছে 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটা আমি বলি। 2160 টাকায় রুমি, জেসমিন ও কলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? কে কত টাকা পাবে? আমি অঙ্কটা করে দিই, সবাই একটু খেয়াল করো। তাহলে 2160 টাকার মধ্যে তিনজনের নাম আছে, একটা আছে রুমি, জেসমিন ও কাকলি। এর তিনজনের ভিতরে অনুপাত অনুসারে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এই অঙ্কটা মুছে দিই। আট নাম্বার অঙ্ক আমাদের বলা হচ্ছে তিনজনের অনুপাত। তাহলে অনুপাত কার কার আছে? রুমি, তারপরে কি আছে? জেসমিন ও কাকলির টাকার অনুপাত। তাহলে কত আছে? 1:2:3, 1:2:3। এখন যেহেতু তিনজনের অনুপাত আছে তাহলে অনুপাত তিনটার যোগফল করি আমরা। অনুপাত রাশিগুলির যোগফল যোগ করলে কত হচ্ছে সবাই খেয়াল করি? 1+2+3, তাহলে 2 এর 3 আর 3 কত হলো? 6। তাহলে অনুপাত রাশিগুলোর যোগফল 6। সেক্ষেত্রে তাহলে আগের নিয়মে 7 নম্বর নিয়মে তাহলে রুমি কত পাবে? 1/6, জেসমিন পাবে 2/6 এবং কাকলি পাবে 3/6। 7 নম্বর অঙ্ক আমি তোমাদের যেভাবে বলছিলাম ঠিক সেম নিয়ম। এখন বলা হচ্ছে মোট টাকা আছে 2160 টাকা, তাহলে রুমি কত পায়? তাহলে লিখি রুমি পায় কত অনুপাত পাবে? 1/6 গুণ কত? 2160।
তাহলে 6 কে ভাগ করলে কত হচ্ছে দেখো, আমরা যদি 6 দিয়ে ভাগ করে নিই আলাদা জায়গায়, তাহলে 3 6 18, তাহলে 3 থাকে আর হচ্ছে 6 6 36 শূন্য, কত হলো 360। দেখেন কি আসছে বড় সাইজ 360 টাকা। আমি আবার বলি 3 6 18, তাহলে 3 থাকে 6 36 শূন্য, 360 টাকা রুমি পায়। ঠিক জেসমিন কত পায়? জেসমিন পায় কত? 2 এর 6। জেসমিন কত পাবে? 2 এর 6 গুণ কত? 2160। তাহলে এটা কাটলে কত হবে? 360 টাকা। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 0 6 দুগুণে 12 2, 3 দুগুণে 6 আর 8 7, 720 টাকা। এখানে দেখেন কালি ঠিক আছে, 720 টাকা। একই ভাবে কাকলি কত পাবে? হ্যাঁ, কাকলি পায় অনুপাত কত? 3 এর 6। 3 এর 6 গুণ আছে 2160। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 360। তাহলে গুণ করলে 0 318 আর 8, 3 3 9 9 আর 8 10, 1080 টাকা। 1080 টাকা। তাহলে আমরা সেম নিয়মে বলতে পারছি রুমি পায় আছে 360 টাকা, জেসমিন পায় 720 টাকা এবং কাকলি পায় 1080 টাকা। এভাবে আমরা এই অনুপাতের যে রাশিগুলোর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ইজিলি সহজে করতে পারবো। এখন তোমাদের কাজ হচ্ছে এই রিলেটেড অর্থাৎ অনুপাত রিলেটেড এই সেম নিয়মে যত অঙ্ক আছে সেগুলো বাসায় থেকে করে রাখবা। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টস বক্সে গিয়ে সেটা নক দিবা, আমি অবশ্যই তোমাদের এগুলো সলভ করে দিব। তাহলে তোমাদের এটা বুঝতে কোনো যে অঙ্কগুলো আমি করানো হয়েছে যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্টসে যাই তোমরা লিখবা। এর পরবর্তীতে আমরা কোন ক্লাসটা নিলে অঙ্কর কোন ক্লাসটা নিলে বেশি তোমরা উপকৃত হও সে বিষয়ে কমেন্টস বক্সে জানিয়ে দিবা। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।